খ্রিস্ট পরবর্তী সময়ে ইউরোপিয়ানরা যখন চামড়ায় লিখত, ল্যাটিন আমেরিকায় তখনও লেখালেখি শুরু হয়নি, এমনকি আরব সংস্কৃতিতেও লেখার প্রচলন ছিল না। এশিয়ান উপমহাদেশে লেখার যে উপকরণ তার মধ্যে ছিল বাঁশ, তালপাতা কিংবা পাথর। এমনই একটি সময় চীনারাই প্রথম কাগজ আবিষ্কার করে, তাও যীশু খ্রিস্টের জন্মের অন্তত 500 বছর পরে। কাগজ ছিল, কলম ছিল, হরফও ছিল, কিন্তু এখানে একটি প্রশ্ন এসে যায়, কে প্রথম বই লিখলেন? চীনারাই সেই তারাই প্রথম বই লিখলেন, কিন্তু সেটি হাতে লেখা ছিল, প্রিন্টেড নয়। আরও প্রায় 800 বছর পরে যখন কাগজ পৌঁছে যায় ইউরোপের প্রথম আমরা প্রিন্টিং প্রেস দেখতে পাই, অর্থাৎ জার্মানির গুটেনবার্গ শহরে। এবং সেই গুটেনবার্গ প্রেসে প্রথম যে বইটি ছাপা হয় সেটির নাম গুটেনবার্গ বাইবেল। তারপরে তো কতটা সময় চলে গেল, এখন বইয়ের সঙ্গে জড়িয়ে গেছে আরও অনেক কিছু। বই মানে শুধুই কি বই? এখন এসে গেছে আমাদের সামনে ডিজিটাল বুক, আছে ইলেকট্রনিক বা ই বুক। আবার যারা বই পড়তে চান না তাদের জন্য কি বই রয়েছে? অডিও বা স্পোকেন বুক। অন্ধদের জন্য রয়েছে ব্রেইলি বুক। আর সবচেয়ে মজার ব্যাপার, বই মানে কি শুধুই বই? এখন কিন্তু শুধু টেক্সট নয়, ছবি এঁকে কেউ বই লেখা যায়, যার নাম গ্রাফিক্স বুক। বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আর আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pps.com.bd। ফেরদৌস হাসান কি নন? তিনি একদিকে ঔপন্যাসিক, গীতিকার, নাট্যকার। দীর্ঘদিন আপনি চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন। ঠিক আপনাকে যে কোনো একটি পরিচয় কিন্তু আমরা আসলে সীমিত করতে চাই না এবং সীমিত করতে পারছিও না। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমরা প্রথমেই জানতে চাইব আপনার যাপিত জীবন এবং নাট্য প্রযোজনা থেকে শুরু করে পরিচালনা, সংলাপ, একটু যদি আপনি বলতেন আপনার জীবন। আসলে আমি খুব সাধারণ মানুষ, এমনি আর কি, খুব সাধারণ থাকতে পছন্দ করি। খুব সাধারণ আমার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছুই সাধারণ, কিন্তু আমি চিন্তা করি সেটা অসাধারণ চিন্তা করার চেষ্টা করি। আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা, আপনি আমাদের তরুণদের কিভাবে, তাদেরকে কি বলবেন? এই স্বপ্ন ছোঁয়ার যে একটা চেষ্টা, কি করতে পারি আমরা? আমার তো এটা একদিনে তৈরি হয়নি। আমার চেষ্টা হয়েছে এই বই পড়ে পড়ে আর কি, বাইরের ছবি দেখে, সিনেমা চলচ্চিত্র দেখে দেখে। এখন যে ছেলে মেয়ে যারা তরুণদের কথা বললেন আপনি, খুব দুঃখ যে আমি আমার নিজের ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটি গোয়িং, তারাও কিন্তু আমার বই পড়ে না। ঠিক আছে, আমি বাবা হিসাবে ব্যর্থ কিনা জানি না, তবে লেখক হিসাবে তো বাড়িতে খুবই ব্যর্থ যে আমার বই আমার বাসাতেও আমার ছেলেমেয়েরা পড়াশোনা পড়ে না। কোরআন শরীফের প্রথম শব্দই যেটা আছে সেটা হচ্ছে পড়ো, পড়ো তোমার প্রভুর নাম। ঠিক আছে, পড়ো না এরকম মনে হয় না কোনো ধর্মে লেখা আছে। হ্যাঁ, আমাদের ধর্মের প্রথম কথাটা হচ্ছে পড়ো, পড়ো দিয়ে শুরু করেছে নবীজি আর কি, যে পয়গম্বর। উনিও বলছেন যে লেখাপড়ার জন্য দরকার হইলে সুদূর চীনে যাও। ঠিক, চীনে যাও। মানে পড়াশোনার এত গুরুত্ব ছিল, লেখাপড়া যারা করেন। এবং উনি বলেছেন জ্ঞানী মানুষের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। তো এইভাবে আমরা যেটা হয় যে সে পড়াশোনা করছে না। আমি যেমন রাস্তাতে ঠোঙা পড়ে থাকলেও মানে একটু পড়ে দেখেন যে কি লেখা আছে। আমি একটা ইনগ্রিড বার্গম্যানকে চিনতাম, উনি হচ্ছে নায়িকা, অস্কার পাওয়া নায়িকা। কিন্তু আরেকটা ইনগ্রিড বার্গম্যান আছে, উনি ছিলেন স্কাল্পচার, মানে ভাস্কর আর কি, ভাস্কর্য করতো। আমি তার নামটা ওখান থেকে জানতে পারি। পরে আমি, আগে তো এরকম ইন্টারনেট ছিল না, তো সে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে একজন ছিল হাবিব মামা, তাকে বলে উনি বই বের করে আমাকে দেন আর কি। তারপর আমি ওইটা বই পড়ে পড়ে, তখন ইংরাজিও তো ভালো জানতাম না, যাই হোক অন্যদের হেল্প নিয়ে আমি ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এই যে জানার আগ্রহটা, বই পড়তে হবে। যারা বই পড়ে, ভালো মানের বই পড়ে, ভালো বই পড়ে, তারা কিন্তু ভালো মন্দের তফাৎ করতে পারে। তারা কিন্তু কিছু একটা বিচ্যুতি ঘটানোর আগে দুইবার চিন্তা করে যে আমি একজন জানাশোনা মানুষ, জেনে কি করে এই অপরাধটা করি। আপনার কি মনে হয়? মানুষ তো তৈরি হয়ই, তো মনুষ্যত্ব তৈরি হয় লেখাপড়া করলে। আর মনুষ্যত্ব যদি না থাকে তাকে আপনি মানুষ বলবেন, একটা অ্যানিম্যাল, তার সঙ্গে খুব একটা তফাৎ থাকে না। এবার আমি জানতে চাইব আপনার শৈশব কৈশোর। আপনি তো দীর্ঘদিন ধরে আপনার এই যে সংলাপ রচনা, নাট্য এবং গানও আপনি লিখেছেন অনেকগুলো, 50-এর বেশি উপন্যাস বেরিয়ে গেছে। আমার মা ছোটোবেলায় আমাকে নিয়ে কলকাতার ওই যে শম্ভু মিত্র, শাওলি মিত্র, তারপরে এনাদের রেডিওতে রাত্রি 10:30টার সময়
বৃহস্পতিবার দিন নাটক হতো, এই মাসের নাটক হতো, এই সপ্তাহের নাটক হতো, এগুলো দেখতাম। দেখো ওইখান থেকে একটা আমার মা বলতো, তুই কি এই দেখতে পাস? যখন নাটকটা বলে হ্যাঁ দেখতে পাই। তাহলে তুই লিখতে পারবি। তোমার মা লিখতে হয় কী করে? বলে তাহলে পড়তে হবে, যে বই পড়তে হবে। যে ওইভাবে আমার মাই কিন্তু আমাকে বই পড়াটা ধরে। আর আমাদের বাসায় চর্চা ছিল বই পড়া, তখন মানুষ বই পড়তো। এখন যেমন সবাই ফেসবুক, তখন সবার হাতে একটা বই থাকতো আর কি। অবসরে কেউ ফাল্গুনি পড়তো, কেউ নিহারঞ্জন পড়তো, কেউ আশুতোষ পড়তো। যারা একটু উচ্চ মার্গের তারা রবীন্দ্রনাথ পড়তেন। এক এক সময় এক একটা পড়তো। ইভেন আমাদের সময় যেমন আমরা যখন ইয়াং ছিলাম আর কি, যুবক ছিলাম, তখন আমাদের মাসুদ রানা খুব, কাজী আনোয়ার হোসেনের এগুলা পড়া, রোমাঞ্চ গল্পগুলো খুব ভালো লাগতো আর কি। শৈশবে কুয়াশা পড়েছি। আচ্ছা, আপনি নাট্যকার এবং লেখক, কোন দিকে নিজেকে এগিয়ে রাখবেন? আমার তো লিখতে ভালো লাগে, সেটা লিখতে খুব ভালো লাগে আর কি। আমি কিন্তু নাটক পরিচালনা করতে চাইনি, আমার লিখতে বেশি ভালো লাগে। ইন্টারেস্টিং। কিন্তু আমি বাধ্য হয়ে করেছি, কেননা আমি যে সিনেমাগুলো লিখতাম তার 50% আমি পর্দায় দেখতে পেতাম না। যেমন একটা গল্প লিখেছিলাম যে একটা ছেলে খুব ফান করে, সবসময় খুব ফান লাভিং। সে তার বউ সবসময় স্ক্যাড থাকে যে ও কোন সময় যে কোন বদমাইশিটা করে। তো ওর একটা বন্ধু এসছে গ্রাম থেকে। বন্ধুটা আসার পরে সে বলেছে যে ও কিন্তু আন্ডারগ্রাউন্ড পার্টির, তো তুমি করবা কি, আমার ওখানে ঘুমের ওষুধ আছে, ওকে চায়ের মধ্যে দিয়ে মিশা খাওয়াই দেবো, যখন ঘুমাবে ওর হাত পা বাঁধবা, আর ওর দেখবা যে ওর পিস্তল বোমা টোমা থাকতে পারে। ওর বউ তাই করছে, ওকে ভালো করে বাঁচে। পরে ও আসছে বাসায়, আসার পরে তো ওর তো মরণ অবস্থা, ডাক্তার ডেকে করে। তোর বউ খুব লজ্জা পাইছে আর কি। আর ওর বউ ওকে কিছু খাবার দিলে ওই বন্ধুটাকে আর কিছু খায় না, ভয়। হ্যাঁ, এখন বউটা কিন্তু কিছুদিন পরে দেখা গেছে যে এই ছেলেটার সাথে বেশি কমফোর্ট ফিল করে, যে ছেলেটা গ্রাম থেকে আসছে, সহজ সরল। ওর হাজব্যান্ডের সাথে সে কিন্তু পাচ্ছে না। তো ওর হাজব্যান্ড খুব ড্যাম স্মার্ট, গাড়ি চালায়, খুব ভালো ইংরেজি বলে, কাঁটা চামচে খাই। আর এই ছেলেটা একদম মানে গ্রামের একদম ভেরি ডাউন টু আর্থ। এখন হয়েছে কি, এই ছেলেটা হাজব্যান্ডটা একদিন এসে দেখে যে ওর বউ পানিতে ডুব দিয়ে ও ঝিনুক তুলে এঁকে দিচ্ছে, ওই ছেলেটাকে দিচ্ছে। ও কিন্তু জীবনে এরকম কোনো ওর বউকে ভেজা কাপড়ে এইভাবে কখনো দেখেনি। তো ওই জায়গাতে ছেলেটা যে এক্সপ্রেশনটা দিল, যে সে হেরে গেল, এত স্মার্ট হয়েও ভালোবাসার কাছে হেরে গেল এই জায়গাটা। তো আমি এই নাটকটা লিখে দেওয়ার পরে একজন ডিরেক্টর এটা করার পরে আমাকে টেলিভিশন থেকে মুস্তফা কামাল সৈয়দ তখন ছিল ডিডিজি প্রিভিউ কমিটির, উনি গিয়েছিল, আমাকে ডাকলো, ডেকে বললো যে রানা, এই নাটকটা কি আমরা বুঝতে পারছি না, আপনার নাটক তো, আপনি আমাকে একটু বুঝাই দেন তো। তা আমি নাটকটা দেখে আমি খুব কষ্ট পেলাম, বলছি আসলে নাটকটা হয়নি। যেমন আমি ওখানে বলছি যে তুমি ওখানে ডুব দিয়ে মেয়েটা কাপড়, ও নায়িকাকে আর ডুবাইতে পারেনি, ও নায়িকা একটু পানির মধ্যে হাত দিয়ে ঝিনুক, পানিতে হাত দিয়ে কি আর ঝিনুক তোলা যায়? নামতে হবে তো তাকে পানির মধ্যে। সে আবেগ যে ব্যাপার, সেটা এখানে বুঝতে পারছে না জিনিসটা কি, তার এক্সপ্রেশনগুলো বুঝতে পারেনি। তো এই ধরনের মানে এক ধরনের কম্প্রোমাইজ করা, না বোঝার চেষ্টা করা, এইগুলো করে। তখন আপনি মনে করলেন যে আপনার এই ক্ষেত্রে, মানে আমি বলতে চাচ্ছি যে আমি কি জন্য কোন দুঃখে ডিরেকশন দিতে আসলাম। কারণ ডিরেকশন দিতে আসলে পরে তো অনেক লেখা, অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, অনেক কিছু। আর একটা সমস্যা হচ্ছে, লেখক যদি ডিরেক্টর হয় সে তো কম্প্রোমাইজ করতে চায় না। এতে হয় কি, শিল্পীদের অনেক কষ্ট হয়। এই লাইনটাতে কার? রবীন্দ্রনাথের। কিন্তু আমার ওখানে রবীন্দ্রনাথ লিখতে হয় না, কিন্তু এখনকার ছেলেমেয়েদের ওই জায়গাতে লিখে দিতে হয় যে এটা কিন্তু আমার ডায়লগ না। একজন লেখক লেখালেখিতে থাকাটাই আসলে উচিত। উনি যখন সে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আপনি প্রশ্নটা করেছিলেন যে কোনটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা নাটকে আমি আনতে পারবো না সেটাতে আমি লিখে করতে পারি। এখানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, অর্থলগ্নির ব্যাপার আছে, করা যাবে না এমন কিছু না। স্পিলবার্গের ছবি আমরাও করতে পারবো, কিন্তু তার পেছনে ওরকম মানে রিসোর্স অর্থায়ন থাকতে হবে, রিসোর্স দরকার। হ্যাঁ, আপনি 3 লাখ টাকার নাটক, তখন তো আমাদের সমুদ্রকে নিয়ে আসতে হয়, মানে নদীর কাছে বা খালের কাছে। সেটাই আর কি, অনেক কম্প্রোমাইজ করে আমরা কাজ করি আর কি।
করতে 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 এটা মানুষের, আমাদের দর্শকদের কাছে মানে যে তারা অনেক বড়, আমাদের যারা টিভি নাটক, যারা নাটক সহ্য করেন, তাদের উদারতাটা আছে, ভালো মানুষ তারা, তারা দেখে তারা সহ্য করে নেন আর কি করবেন তারা অনেক নাটকের। হ্যাঁ, কিন্তু নাটকের দর্শক আমাদের বাংলাদেশে খুব বেশি, বাংলাদেশের মানুষ নাটকটা খুব পছন্দ করেন এখনো এই বর্তমান প্রেক্ষাপটে। হ্যাঁ, এখনো টিআরপিতে সব থেকে বেশি হচ্ছে নাটকটা মানুষের খুব পছন্দ। আমি দেখি নাটকের শিল্পীদেরকে যেভাবে সম্মানিত হতে দেখি, মানে ঘরের লোক মনে করে। এটা তো বেডরুম মিডিয়া, তো আমাদের তো বেডরুমেই থাকে বা লিভিংয়ে থাকে। তো আমরা আমাদের বেডরুমে বা লিভিংয়ে আমাদের খুব নিকটতম আত্মীয় বা ফ্যামিলির কেউ হলে তাকে ঢুকতে দিই। তা যেহেতু নাটকের শিল্পীকে তারা বেডরুমে দেখে, তাহলে ওই মানে তাদের প্রবেশটা অনুপ্রবেশ, আমি বলবো যে তাদের হৃদয়ে আর কি। এই জন্য নাটকের শিল্পীরা খুব সম্মানিত, আদৃত হন। নাটকের মানুষ, শিল্পী, কলাকুশলী এবং যারা নাট্য নির্মাণ করছেন, সেক্ষেত্রে বই পড়ার অভ্যাস কেমন? মানে তারা কতটা নিজেকে প্রস্তুত করে নেয় বই পড়ে? আমাদের এখন শিল্পীদের তো অনেক শিল্পী, কিন্তু তাদের মধ্যে যারা নাম করা তারা তো আর সুযোগ পান না, তাদের সবসময় ওই ব্যস্ততায় থাকেন। আমি মনে হয় না যে তারা খুব একটা পড়াশোনা করে। যেমন আমার দেখা সবচেয়ে বেশি বই পড়া মানুষ ছিল গোলাম মোস্তফা, সুবর্ণার আব্বা। আমরা যখন নাটক করতাম বিটিভিতে, তখন আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতো যে তুমি কি ও হেনরির এই গল্পটা পড়েছো? তো বলছি না। একটু পরে এসে বলতো তুমি কি এই গল্পটা পড়েছো ওনার, ফকনারের? তা আমি বললাম যে না। তো বলছে তুমি নাটক লেখো, তুমি বই পড়ো না, তুমি কীভাবে নাটক লেখো তাহলে? হ্যাঁ, উনি অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন। তারপরে যেমন হুমায়ুন ফরিদি ছিল, সুবর্ণা ছিল, এদের পড়াশোনা কিন্তু বেশ ভালো। মানে কোনো সংলাপ লিখলে রেফারেন্সটা আমাকে দিতে হতো না, মানে ওরা বুঝতে পারতো যে এটা কোথা থেকে আমি তোমায় নতুন করে পাবো বলে। এই লাইনটাতে কার? রবীন্দ্রনাথের। কিন্তু আমার ওখানে রবীন্দ্রনাথ লিখতে হয় না, কিন্তু এখনকার ছেলেমেয়েদের ওই জায়গাতে লিখে দিতে হয় যে এটা কিন্তু আমার ডায়লগ না, এটা হচ্ছে রবীন্দ্রনাথের। কিন্তু ওই সময়কার শিল্পী যারা ছিলেন তাদেরকে এটা বলতে হতো না। এখনকার এই মানুষের মধ্যে পড়াশোনার ব্যাপারটা নাই। এরা বই পড়তে চায় হচ্ছে বুক পড়তে চাই, এই বই ধরতে চায় না। এই ঠিক আছে, আমি ইয়েতে পড়ে নিব না ভাই, এটা কি অনলাইনে আছে, ফোনে করে নিব, এইভাবে আর কি। কিন্তু বই যে ধরা, সেটা আপনি ভঙ্গিটাই চিন্তা করেন, একটা বই ধরার আপনি কত নান্দনিক, তাই না? একটা বই ধরে আছে, এটার ফ্রেমটা আপনি ক্যামেরা দিয়ে দেখেন বা চোখের মধ্যে, এটা খুব সুন্দর মেয়ে, তার কতগুলো চম্পক আঙুল, বই ধরে আছে, সে পাতা উল্টাচ্ছে। হ্যাঁ, আপনি শর্টগুলো চিন্তা করেন, তাহলে কত নান্দনিক জিনিসটা আসলে। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আয়োজনের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, বিনম্র শ্রদ্ধা রইল। আর আমাদের একটা রীতি রয়েছে, আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিদেরকে একটি বইয়ের মাধ্যমে আমরা অভিনন্দিত করি। এর থেকে ভালো উপহার তার হতে পারে না। আমার একটি বই মনে পাবো, অরুণ কুমার বিশ্বাস, খুব সুন্দর প্রচ্ছদ বইটার। ধন্যবাদ। বঙ্গবন্ধু, তার পরিবার পরিজন, ভালোবাসার শৈশব, ভালোবাসার শিক্ষা, বঙ্গবন্ধুর কলকাতার জীবন। প্রিয় দর্শক, এবার আমাদের বই বন্ধু মনি হায়দার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে 3টি বইয়ের হাইলাইটস। চলুন দেখে আসি কি বলছেন তিনি। আমরা জানি যে এই যে বাংলাদেশ গড়ে উঠবার পেছনে কিংবা তৈরি করবার পেছনে এবং প্রতিষ্ঠিত করবার পেছনে এই যে মানুষটি বঙ্গবন্ধু, তার অসামান্য অবদান আছে এবং বিচিত্র তার জীবন প্রবাহ। সেই জীবন প্রবাহ নিয়ে 10টি প্রবন্ধ রচনা করেছেন সরকার আব্দুল মান্নান। এবং আমি যদি একটু ছোট করে আপনাদের সে পরিচয় একটু তুলে ধরতে চাই যে তিনি কি প্রবন্ধ রচনা করেছেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বঙ্গবন্ধু, তার পরিবার পরিজন, ভালোবাসার শৈশব, ভালোবাসার শিক্ষা, বঙ্গবন্ধুর কলকাতার জীবন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ জীবন ভাবনা, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা, বঙ্গবন্ধু তার মানসিকতার জগৎ, কেমন মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সময়ের সর্বশ্রেষ্ঠ উপটৌকন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সমাপ্তির আনন্দ। এইরকম বেশ 10টা প্রবন্ধ রয়েছে বইটির মধ্যে এবং এই বইটি বের করেছে বাংলা একাডেমি।
যতীন সরকার আমাদের সমাজ বাস্তবতার নিরিখে এক অসামান্য দার্শনিক, বাস্তব চিন্তা করেন এবং পণ্ডিত মানুষ। সারা জীবন ঢাকার বাইরে থেকেছেন এবং ঢাকার বাইরে থেকে এই দেশের মনন এবং মানসিকতা, বাঙালিয়ানা ইত্যাদি অনুভব করবার চেষ্টা করেছেন। সেই সব নিয়ে যে জীবনবোধ, তার জীবনকে নিয়ে, তার প্রবন্ধ নিয়ে একটি অভিসন্দর্ভ রচনা করেছেন আমিনা মমি। সেই অভিসন্দর্ভ নিয়ে বইটি বেরিয়েছে। যতীন সরকারের প্রবন্ধ সমাজ, রাজনীতি ও সাহিত্য, বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। এবং অসামান্য এই বইটি যে আপনারা যদি পড়েন তাহলে অনুভব করবেন যে যতীন সরকারের ভূগোল, মানচিত্র, অনুভব এবং একই সঙ্গে বাংলাদেশের বাঙালিয়ানার মধ্যে যে বেড়ে ওঠা, তার এক ধরনের পরিচয় আপনারা এই বইটির ভিতরে পাবেন। নবেরা হোসেন এই উপন্যাসের মধ্যে আমাদের আধুনিক জীবনবোধ যে ভাঙচুর, যেমন ধরুন এই উপন্যাসটির মূল ক্যারেক্টার হচ্ছে সোহিনী, একটি হিন্দু সম্প্রদায়ের নারী, এবং রাকিব আরেকটা মুসলমান সম্প্রদায়ের ছেলে। এরা দুজনে মিলে যে একটা স্বপ্ন দেখেছিল, একটা অসাম্প্রদায়িক স্বপ্ন, একটা সুন্দর যাত্রার স্বপ্ন। যদিও মোহিনী বিবাহিত ছিল, কিন্তু সে মানুষ যখন একজন মানুষের সঙ্গে মেশে তখনই বোঝা যায় যে মানুষটি কতটা ভালো কিংবা মন্দ, তার ভেতরটা কেমন। এই ভেতরটা কেমন এটা জানার জন্য মোহিনীকে প্রথম সংসার ভেঙে দ্বিতীয় আরেকটি সংসারের দিকে হাত বাড়াতে হয়েছে। এবং একই সঙ্গে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যে আমাদের সমাজ বাস্তবতাটা কতটা মধুর হয়ে উঠতে পারে, তারই একটা চমৎকার সাজানো সংসার এই বইটির ভিতরে কেউ জানতে চায়নি। লিখেছেন উপন্যাসিক নবেরা হোসেন। তিনটি বইয়ের পরিচয় দিলাম আপনাদের কাছে, কিন্তু এটাই কি শেষ? আমাদের চারপাশে শত সহস্র বই পড়ে আছে। আপনি যদি আপনাকে চিনতে চান, নবায়ন করতে চান, কিংবা যদি ভালো নাও লাগে তবুও বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। তার কারণ আপনি যেটি অনুসন্ধান করছেন, একটি বই আপনাকে সেই অনুসন্ধানের সন্ধানও তো দিতে পারে। ব্যোমকেশ বক্সী, প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওয়ান অ্যান্ড অনলি ডিটেকটিভ। ব্যোমকেশ বক্সী যখন যে কোনো রহস্য অনুসন্ধান করতে যেতেন, নিজেকে কিন্তু কখনোই তিনি ডিটেকটিভ বলে পরিচয় দিতেন না, বরং বলতেন সত্যান্বেষী। এবং মজার ব্যাপার, এই সত্যান্বেষী গল্প, যেটি কিনা ছিল আমাদের সাহিত্যিক শরদিন্দুর প্রথম গল্প, সেখানে আমরা তাকে দেখতে পাই অতুল চন্দ্র মিত্র নামে এক ছদ্মনামের একজন গোয়েন্দা হিসেবে, যেটি কিনা চায়না বাজারে পরপর 3টি খুনের গবেষণা বলি আর অনুসন্ধান বলি সেটি করতে গিয়ে নিজের নামটাই দিলেন বদলে। এবং তখন তার সঙ্গে পরিচয় ঘটে তার সবচেয়ে কাছের বন্ধু এবং সহযোগী অজিত বন্দ্যোপাধ্যায়ের। এবার আমার প্রশ্ন, সেই চীনাবাজারের ঘটনায় আমাদের ব্যোমকেশ বক্সী কী ছদ্মনাম ধারণ করেছিলেন? অপশন এ অতুল চন্দ্র মিত্র, অপশন বি খাসনবিশ গোত্রপতি, এবং অপশন সি জনার্দন ঘোষ। সঠিক উত্তর দিয়ে পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, ছবি এবং মোবাইল নম্বর সহ আমাদের ইমেইলের মাধ্যমে। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের পুরস্কার বিজয়ীর নাম। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল সিধু জ্যাঠার পুরো নাম কি? সঠিক উত্তর অপশন এ সিদ্ধেশ্বর বোস। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন ময়মনসিংহ সদর থেকে ইসরাত ইমু। আপনাকে অভিনন্দন। এই ছিল আমাদের এবারের আয়োজনে। তবে আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদেরকে। দেখা হচ্ছে আগামী পর্বে। বিদায় নিচ্ছি আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক। সে নাগাদ ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকেন।